নাহরগড় গ্রামের ঠিক মাঝখানে একটা পুরনো বাড়ি ছিল। সেই বাড়িটা ছিল হরিনাথ শর্মার। তিনি খুব গরিবও ছিলেন না, আবার খুব ধনীও ছিলেন না, মাঝামাঝি অবস্থার মানুষ। এই বাড়ি থেকেই শুরু হয় দুই বোনের গল্প। বড় বোন সীতা ছিল ভদ্র, শান্ত আর ভালো গুণে ভরা, যেন ভালো সংস্কারের প্রতীক। আর ছোট বোন গীতা ছিল ঠিক তার উল্টো, অহংকারী আর নিজেরটা নিয়েই ব্যস্ত, যেন অহংকারে ভরা এক মানুষ। ছোটবেলায় দুই বোন একসঙ্গে বড় হয়েছে। তারা একসঙ্গে খেত, একসঙ্গে ঘুমাত, সব কিছুই ভাগাভাগি করে নিত। কিন্তু ধীরে ধীরে বড় হওয়ার সঙ্গে সঙ্গে গীতার মনে এক অদ্ভুত হিংসা জন্মাতে শুরু করল। সীতাকে দেখো, সে যেন একেবারে দেবীর মতো হয়ে উঠেছে। তুমি একদম ঠিক বলেছ। সীতা একেবারে মায়ের মতো শান্ত আর দয়ালু। এমন বউ পেলে তো ঘরটা সত্যিই স্বর্গের মতো হয়ে যাবে। তাদের দুজনের কথা পুরো গ্রামের মধ্যে ছড়িয়ে পড়ল। এই কথাগুলো গীতার কানে পৌঁছে যায়। সে মনে মনে ভাবতে শুরু করল, আমি তো সুন্দরী, আমি শান্ত স্বভাবের, তবুও সবাই শুধু সীতারই প্রশংসা করে। ওর তো না বিশেষ সুন্দর চেহারা, না তেমন বুদ্ধি, তবু সবাই যেন ওকেই বাড়িয়ে বলে। সীতা গীতাকে দেখেও কিছু না বলে না। সবকিছু বুঝেও সীতা চুপ করে থাকত, কারণ সে ভাবত গীতা তো তার ছোট বোন, সময়ের সঙ্গে সঙ্গে একদিন সব বুঝতে পারবে। হরিনাথ শর্মা দুই মেয়েকে কাছে ডেকেছেন। সীতা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, আর গীতা আগ্রহী হয়ে আছে। বেটি, এখন তোমাদের দুজনের বিয়ের সময় ঘনিয়ে এসেছে। গীতার চোখে আনন্দের ঝলক দেখা গেল, আর সীতা চুপচাপ মাথা নিচু করে রইল। কিছুদিন পর সীতার জন্য রামের বিয়ের প্রস্তাব এলো। রাম খুব ধনী ছিল না, সে মাঠে কাজ করত, কিন্তু তার মন ছিল খুব ভালো, সৎ আর পরিষ্কার। যখন গীতা এ খবরটা জানল, তখন সে এই বিষয়টিকে নিয়ে ঠাট্টা করতে শুরু করল। ও, বড় বোনের কপালে তো এক চাষাই জুটেছে। এবার তো তার জীবন নিশ্চয় বেশ মজায় কাটবে। যাই হোক, কাজকর্ম করতেই তো সে খুব ভালোবাসে। হ্যাঁ, সে গরিব হলেও খুব পরিশ্রমী, সৎ এবং দয়ালু। সীতা তার সঙ্গে সুখে থাকবে। ঠিক আছে বাবাজি, আপনি যেমনটি ভেবেছেন ঠিক তাই হবে। অন্যদিকে গীতার জন্য মোহনের প্রস্তাব এলো। মোহন একজন ধনী ও নামকরা ব্যবসায়ী। তার বড় বাড়ি ছিল এবং চাকরি বাকরি সবই ভালো। গীতা খুশিতে উচ্ছ্বসিত হয়ে উঠল। দেখলেন বাবাজি, ভাগ্যেও জানে কে কার যোগ্য। হরিনাথ শর্মা কিছু না বলে শুধু গীতার দিকে তাকিয়ে রইলেন, কারণ তিনি মেয়ের স্বভাব সম্পর্কে ভালো করেই জানেন। খুব দ্রুত বিয়ে হয়ে গেল। সীতা রামের সঙ্গে তার ঘরে চলে এলো। রামের ছোট্ট ঘর, খড়ের ছাপ, ভাঙা রান্নাঘর, কিছু বস্তায় শস্য রাখা আছে। রামকে কিছুটা লজ্জিত মনে হচ্ছে। সীতা, তোমাকে দেওয়ার মতো আমার কাছে তেমন কিছু নেই, তবে আমি চেষ্টা করব যেন তোমার কোনো কিছুর অভাব না হয়। আমার কোনো জিনিসের দরকার নেই, শুধু আপনার সঙ্গে থাকতে পারলে আমি খুশি। গীতার বাড়ি, বিশাল অট্টালিকা, অনেক চাকর বাকর। গীতা ঘুরে ঘুরে সব কিছু দেখছে। আরে, এত টাকা পয়সা সবই আমার। এখন সীতা আমার দিকে তাকাতেও সাহস পাবে না। টাকা পয়সার মায়ায় গীতার অহংকার আরও বেড়ে গেল। সে সত্যিই অহংকারের মূর্তি ছিল। গীতা গৃহকর্মী কামলাকে ডেকে ধমক দিচ্ছে। ওই কামলা, এদিকে আয়। আমার ঘর ঠিকমতো পরিষ্কার করিসনি কেন? দিদি, আমি তো সকালেই পরিষ্কার করেছিলাম। তাহলে আমি কি মিথ্যে বলছি? তুই চাকর হয়ে চাকরের মতো থাকতে শিখ। যা, তাড়াতাড়ি এই রুমটা মুছে দে। আর হ্যাঁ, আমার জন্য নারকেলের জল নিয়ে আয়। আচ্ছা, ঠিক আছে দিদি, আমি এক্ষুনি করে দিচ্ছি। এভাবে কয়েক মাস কেটে যায়। গ্রামের উৎসব চলছে। এই উপলক্ষে হরিনাথ শর্মার বাড়িতে তার দুই মেয়ের বেড়াতে এসেছে। সীতা পরেছিল সাধারণ শাড়ি, আর গীতা পরে এসেছিল রেশমি লেহেঙ্গা পরে, হাতে চুড়ির ঝংকার আর দামি ব্যাগ। তাছাড়া তার বাবার জন্য বিভিন্ন জিনিসপত্র নিয়ে এসেছে, কিন্তু সীতা কিছুই আনতে পারেনি। আচ্ছা দিদি, বলো তো সব কেমন চলছে? রামজি কি তোমাকে ঠিকমতো খেতে দিচ্ছেন? ও, আমি তো ভুলেই গিয়েছিলাম, তোমার তো খাবারও জুটছে না।
ওই গরিব মানুষটা নিজেই খেতে পায় না, তোমাকে কোত্থেকে নিয়ে খাওয়াবে? এই বলে গীতা অন্যদিকে চলে যায়। সীতা কিছুক্ষণ অবাক হয়ে দাঁড়িয়ে থাকে। গীতার তিক্ত কথায় সীতার মন ভেঙে যায়, কিন্তু নিজের বোনকে ছোট করে গীতা বেশ আনন্দ পায়। দিন শেষে দুই বোন নিজেদের শ্বশুর বাড়িতে ফিরে যায়। দিন কেটে যেতে লাগল। সীতার জীবন মোটেও সহজ ছিল না। সূর্য ওঠার আগে ঘুম থেকে ওঠা, চুলা জ্বালানো, রান্না করা, তারপর রামের সঙ্গে জমিতে যাওয়া আর পুরো দিন কঠোর পরিশ্রম করা, এভাবেই দিন কেটে যেত। সন্ধ্যায় সীতা ক্লান্ত হয়ে পড়ত, কিন্তু তার মুখে কখনো কোনো অভিযোগ শোনা যেত না। শোনো সীতা, তুমি কি আমার উপর রাগ করেছ? আরে না, আমি কেন আপনার ওপর রাগ করতে যাব? কারণ আমি তোমাকে সেই আরামের জীবন দিতে পারছি না যা তোমার পাওয়া উচিত ছিল। না না, আপনি এমন কথা কেন বলছেন? আপনার মতো ভালো স্বামী পেয়েছি, আর আমার আর কি চাই? আমরা দুজন একসাথে থাকলে একসময় এই কঠিন সময় কাটিয়ে উঠতে পারবো। আচ্ছা, তাহলে আজকের রান্নাটা আমি করি, তুমি বসে বিশ্রাম করো। আরে না, আমি করে দিচ্ছি, আপনি কেন এসব করবেন? কেন, আমি কি রান্না করতে পারি না? আজ আমি আমার প্রিয় স্ত্রীকে নিজের হাতে রান্না করে খাওয়াবো, তুমি শুধু বসে আরাম করবে। এভাবেই রাম তার স্ত্রী সীতাকে অকৃত্রিম ভালোবাসায় ভরিয়ে রেখেছিল। অন্যদিকে গীতা সম্পূর্ণ আরাম আয়েশ পেয়েছিল। পাকা বাড়ি, চাকর বাকর, দামি গহনা সবই ছিল, কিন্তু একটা জিনিসের অভাব সে অনুভব করতে লাগল, স্বামীর ভালোবাসা এবং সম্মান। রাতে গীতা উঠোনে হাঁটছিল, মাথায় ওড়না দিতে ভুলে গিয়েছিল। তার শাশুড়ি মমতা ঘরের মেঝেতে দাঁড়িয়েছিল। তখন সে বলতে শুরু করল। কি রে, তুই কি বাপের বাড়ি থেকে কিছুই শিখে আসিসনি? একটা ঘরের বউ কিভাবে থাকতে হয়, কিভাবে আচরণ করতে হয়, সেগুলো কি জানিস না? তুই এখন আর শুধু মেয়ে নস, এই বাড়ির বউ হয়ে গেছিস। অন্তত এই বাড়ির মান সম্মানটা তো রক্ষা করতে হবে। মাফ করবেন আম্মা, আমার ভুল হয়ে গেছে, এখন থেকে আমি খেয়াল রাখব। কি আর দেখবি, আমি কি বুঝি না ওরা কি দেখে তোকে আমার ফুলের মতো ছেলের সঙ্গে বিয়ে দিয়েছে? এত লোভী মেয়ে, কোথাকার গরিব গ্রাম থেকে আসা মেয়ে। গীতা চুপচাপ দাঁড়িয়ে থাকে, তার চোখে পানি জমে ওঠে। চারপাশে থাকা চাকর চাকরানীরা মাথা নিচু করে নিজের কাজে ব্যস্ত থাকে। আমি এত কিছু পেয়েও কিছু পেলাম না। সীতার কিছুই নেই, অথচ তার কাছে সবই আছে। রাতে মোহন ঘরে ফিরে আসে, সে ক্লান্ত। গীতা তার কাছে যেতে চায়, কিন্তু মোহন উদাসীন। তুমি আমার জন্য সময় বের করো না কেন? তুমি নারী হয়ে নারীর মতো থাকো, বেশি প্রশ্ন করো না। তোমাকে সব আরামায়েশ দেওয়া হচ্ছে, এটাই অনেক। তুমি আগে খেয়ে নাও, আমি একটু বিশ্রাম নিই। এভাবে করে আরও কয়েকদিন কেটে যায়। একদিন খবর এলো, মোহনের ব্যবসায় বড় ধরনের ক্ষতি হল। কিছুদিন যেতে না যেতেই মোহনের দোকানে ঋণের চাপ বাড়তে শুরু করল। লোকজন সময় মতো টাকা ফেরত দিচ্ছিল না, ফলে তার অনেক টাকা আটকে গেল। মোহনের মুখে স্পষ্ট হতাশা ফুটে উঠল। মা, দোকানে বড় ধরনের লোকসান হয়েছে। যে বড় অর্ডারটা এসেছিল, ক্লায়েন্ট হঠাৎ করে তা বাতিল করে দিয়েছে। আমি ঋণ নিয়ে অনেক বিনিয়োগ করেছিলাম, তাই এখন আমি ভীষণ ঋণের মধ্যে পড়ে গেছি। বাবা, তুই চিন্তা করিস না, ব্যবসায় ওঠানামা থাকেই, সবকিছু ঠিক হয়ে যাবে। এই মেয়ে, শোনো, এখন এত সাজগোজ কম করো, পরিস্থিতিটা বোঝো। এই গহনাগুলো আমাকে দাও, প্রয়োজনে কাজে লাগবে। গহনাগুলো তার শাশুড়ি মাকে দিয়ে দেয়। যেই গীতা একসময় রানীর মতো আরাম আয়েশে বসবাস করত, হঠাৎ তার জীবন যেন একজন দাসীর মতো কঠিন হয়ে গেল। সীতা, এখন আমরা শুধু ফসলের উপর ভরসা করতে পারবো না, আমাদেরকে অন্য কিছু করার চেষ্টা করতে হবে।
আপনি একদম ঠিক বলেছেন, আমি আপনার সিদ্ধান্তের সঙ্গে একমত। ঠিক আছে, তাহলে আমি শহরে একটি ছোট ভ্যান গাড়ি নিয়ে যাব। আমি সেখানে নিজের চাষ করা তাজা ফল এবং সবজি বিক্রি করব। এতে আমাদের বাজারের চেয়ে সেখানে অনেক বেশি লাভ হবে। খুব ভালো চিন্তা করেছেন, আমি আপনার সঙ্গে আছি। আমরা দুইজন মিলে খুব পরিশ্রম করব। এভাবে তারা দুজন মিলে সবজি চাষ শুরু করলো। রাম এবং সীতা সেগুলোকে তুলে নিয়ে শহরের বাজারে গিয়ে বিক্রি করতে লাগলো। এক সন্ধ্যায় রাম বাড়ি ফিরল, হাতে কয়েকটি ব্যাগ, মুখে হাসি। হে সীতা, সীতা, একবার তো বাহার আও। কি হয়েছে? আপনাকে আজ খুব খুশি দেখাচ্ছে। সীতা, আনন্দেই কথাই বলছি। জানো, আজকে আমার 10,000 টাকার সবজি বিক্রি হয়েছে। এইভাবে চললে খুব শিগগিরই আমরা ধনী হয়ে যাব। এটা সত্যিই খুব আনন্দের খবর। যদি প্রতিদিন এভাবে আয় হয়, তাহলে আমরা মাসে 3 লাখ টাকা পর্যন্ত উপার্জন করতে পারব। হ্যাঁ সীতা, এইসব তোমার কারণেই সম্ভব হয়েছে। তুমি যদি আমার সঙ্গে না থাকতে, তাহলে হয়তো এটা কখনো সম্ভব হতো না। আপনি এটা কি বললেন? আপনি আমার স্বামী, আপনার সুখেই আমার সুখ। রামের পরিশ্রম এবং সীতার আন্তরিক সাহায্য তাদের সফলতার পথে এগিয়ে নিয়ে গেল। অন্যদিকে গীতা দিন দিন নিজের অহংকারের ফল ভোগ করতে লাগল। গীতা একা ঘরে বসে আছে, চারপাশ নীরব। চাকরবাকর সংখ্যা কমে গেছে, বাড়ির জৌলুসও কমে গেছে। আমি ভেবেছিলাম টাকা থাকলেই জীবনে সবকিছু পাওয়া যায়, কিন্তু এখন বুঝি ভালোবাসা কখনো টাকায় কেনা যায় না। সীতার কাছে কিছুই নেই, তবুও রাম তাকে নিজের হাতে আদর করে খাওয়ায়। আর আমার কাছে সবকিছু থাকা সত্ত্বেও কেউ একবারও জানতে চায় না আমি কেমন আছি। সন্ধেবেলায় রাম তার বাড়িতে ফিরেছে, তার হাতে কয়েকটি ব্যাগ। আমি আপনার স্ত্রী, আপনার প্রতিটি সিদ্ধান্তে আমি আপনার পাশে আছি। আচ্ছা, এসব কথা থাক, বলুন তো আপনার হাতে কি আছে? ব্যাগ খোলার পর সেখানে রং বেরঙের শাড়ি দেখতে পায়। সীতা, এই নাও, আমার তরফ থেকে তোমার জন্য এই প্রথম উপহার। এগুলো তো খুবই সুন্দর শাড়ি, এগুলো কি আমার জন্য? না, আমাদের পাড়ার পাশের বউয়ের জন্য। ঠিক আছে, তাহলে ওর কাছে গিয়ে দিয়ে দাও, আমার সঙ্গে আর কথা বলো না। আমার সোনামণি, আমি তো শুধু মজা করছিলাম। এগুলো সবই তোমার জন্য। তুমি ছাড়া এই পৃথিবীতে আমার আর কে আছে? এইভাবে ধীরে ধীরে রামের আয় বাড়তে লাগল। সীতা তখন সংসারের টাকার হিসাব রাখা শুরু করল এবং একটু একটু করে সঞ্চয় করতে লাগল। তারা তখনও গরিব ছিল, কিন্তু কোনো কিছুর ভয় ছিল না, কারণ তাদের আয় এখন দৈনন্দিন প্রয়োজনের চেয়েও বেশি হয়ে গিয়েছিল। হরিনাথ শর্মার বাড়িতে আজ এক বিশেষ দিন। মায়ের বার্ষিকী উপলক্ষে 2 বোন সেখানে এসেছে। এদিন তারা দুজনেই সাধারণ শাড়ি পরেছে। হরিনাথ তাদের দেখে খুব খুশি হলেন। আরে মা, তোরা দুজন কেমন আছিস? আমি একদম ভালো আছি বাবা, আমার কোনো সমস্যা নেই। কিন্তু সীতার কথা ঠিক জানি না। সারাদিন পরিশ্রম করে নিশ্চয়ই ও খুব ক্লান্ত হয়ে যায়। আরে না বোন, এমন কিছু নয়। রাম নতুন করে একটা ব্যবসা শুরু করেছে, আর ভগবানের কৃপায় সবকিছুই খুব ভালো চলছে। খুব শিগগিরই আমরা নতুন একটা বাড়িও নিতে যাচ্ছি। সীতার কথায় গীতার হিংসা আরও বেড়ে গেল। যাকে সে একদিন তুচ্ছ মনে করত, সেই সীতা এখন উন্নতির পথে, আর নিজে সে পড়ে গেছে সংসারের দায় দায়িত্বের ভারে। মোহনের বাড়িতে অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। ঘরের সব গহনা বিক্রি হয়ে যাচ্ছে, চাকর চাকরানি চলে গেছে। মমতা গীতাকে প্রতিদিন তিরস্কার করছে। দুর্ভাগ্যবতী, তুই কি তোর বাবার কাছে একটু সাহায্য চাইতে পারিস না? নিজের বাবাকে বল, যাতে জামাইকে একটু সাহায্য করতে পারিস। এতে তোর স্বামীর কষ্ট কিছুটা কমবে। কিন্তু মা, আমার বাবা তো একজন সাধারণ কৃষক, তার কাছে কোনো ধনসম্পদ নেই। যা সামান্য টাকা ছিল সেটাও তিনি আমাদের বিয়েতে খরচ করে ফেলেছেন। তিনি তো আমাদেরকে কিভাবে সাহায্য করবেন? আমরা তোর সঙ্গে মোহনের বিয়ে দিয়ে বড় ভুল করেছি। যদি বিয়ে কোনো ভালো ঘরে হতো, আজ অন্তত তারা মোহনের সাহায্য করত। মমতার কথায় গীতা গভীরভাবে আহত হল। সে বুঝতে পারল, ধন সম্পদ দেখে যে অহংকার করত, তা তাকে কেবল একটি কুকুরের মতো জীবন দিয়েছিল। ভালোবাসা আর সম্মান সেখানে ছিল না।
এদিকে তারা নতুন ঘর কেনার পরিকল্পনা করছে আর গীতার ঘরটি ভেঙে পড়ছে, সবকিছু অব্যবস্থায়। দুই বোনের জীবন একটা নতুন মোড় নিচ্ছিল। একদিকে সীতার জীবন সুখের দিকে এগোচ্ছে, অন্যদিকে গীতার জীবন ধীরে ধীরে ধ্বংসের দিকে যাচ্ছে। মধ্যরাতের ঝড়ো বৃষ্টি। মোহনের বাড়ির এক কোণে গীতা বসে কান্না করছে। আরে দুভাগানি, তুই ডুবে মরিস না কেন? আমার ছেলের সুখ খেয়ে ফেললি, আমাদের ঘর ধ্বংস করে দিলি। না বাবার থেকে টাকা আনলি, না ভাগ্য আনলি। এই বৃষ্টির রাতে গীতা প্রথমবার নিজের অহংকারের বিরুদ্ধে দাঁড়ালো। সে বুঝতে পারল সত্যিকারের ধন হল ভালোবাসা আর মান সম্মান। কিন্তু সময় কি আর ফিরে আসবে? তার সামনে দাঁড়াচ্ছে অপমানের পাহাড়। প্রশ্ন হল, গীতা কি এই সত্য মেনে নিতে পারবে, নাকি হিংসা তাকে শেষ করে দেবে? মোহনের বাড়ি, চারপাশে ধ্বংসের চিহ্ন। পাওনাদাররা দরজার সামনে দাঁড়িয়ে আছে। মমতা আর মোহন হতাশ। গীতা এক কোণে বসে আছে। আরে কুলক্ষণী, তুই চলে যা নিজের বাপের বাড়িতে, আমাদের কাছে তোকে খাওয়ানোরও টাকা নেই। মমতার সব কথা শুনে মোহন চুপ করে থাকল। তার এই নীরবতা গীতার কাছে সবচেয়ে বড় আঘাতের মতো লাগল। গীতা অনুভব করল যেন তার পুরো অস্তিত্ব মাটির সঙ্গে মিলিয়ে যাচ্ছে। গীতা কাঁদতে কাঁদতে বাপের বাড়ির দিকে রওনা দিল। গীতা দাঁড়িয়ে আছে, তার চোখ ফোলা। বিছানায় সুইটকেস রাখা আছে। গীতা মা, কি হয়েছে? তুই একা কেন? আর তোর চোখেই বা জল কেন? বাবা, আমি হেরে গেছি। তারা আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। তাদের কাছে আমি একজন চাকরানির চেয়ে বেশি কিছু ছিলাম না। আমি এখন গৃহহীন বাবা, কোথাও থাকবার জায়গা পাচ্ছি না। আচ্ছা যাই হোক, তুই এই নিয়ে কাঁদিস না। তোর বাবা এখনো বেঁচে আছে। আজ থেকে তুই আমার সাথে থাকবি। এর কিছুক্ষণ পর হরিনাথ সীতার বাড়ির দিকে রওনা দেই। সীতা মা, তুই কেমন আছিস? আমি ভালো আছি বাবা, আপনি কেমন আছেন? আপনার গলার স্বর শুনে মনে হচ্ছে কোনো কিছু ঠিক নেই। বলুন তো কি হয়েছে? আরে সীতা, কি আর বলবো, গীতাকে তার শ্বশুরবাড়ির লোকজন বের করে দিয়েছে। আপনি চিন্তা করবেন না, চলুন বাবা বাড়ির দিকে। সীতা তার বাবার সাথে বাড়িতে আসে। সে সরাসরি গীতার ঘরে যায়। গীতা দেয়ালে ঠেস দিয়ে কান্না করছে। আমার প্রিয় বোন, কি হয়েছে? ঘর থেকে বের করে দিয়েছে তাতে কি হয়েছে? আমরা তো আছি। আজ থেকে তুই আমার সঙ্গে থাকবি। তোর কোনো কিছুর অভাব হতে দেব না। গীতা সীতার দিকে তাকায়, তার চোখে অনুশোচনা। বোন, আমাকে মাফ করে দে। আমি তোর সঙ্গে খুব খারাপ আচরণ করেছি। ভগবান আমাকে এই শাস্তি দিয়েছেন। আমি সবসময় তোর প্রতি অসম্মান দেখিয়েছি, তোর দুঃখ নিয়ে মজা করেছি। আর আজ আমার নিজের হাতে কিছুই নেই। যা কিছু হয়েছে সবই আমার নিজের কাজের ফল। কাঁদিস না বোন। বোনেরা তো লড়াই করে, ঝগড়া করে, কিন্তু এর মানে এই নয় যে আমরা একে অপরকে আলাদা বা ঘৃণা করি। চল এখন কাঁদা বন্ধ কর। না বোন, আমি বুঝেছি, টাকা বড় নয়, মানুষ বড়। দিদি, তুই আমাকে ক্ষমা করে দে। আরে পাগলি, বোনেরা তো একে অপরের কাছে মাফ চায় না, একে অপরকে বুঝলে তাতে হবে। চল এখন আর কাঁদিস না, না হলে বড় আপুর কাছে কিন্তু বকুনি খাবি। পরের দিন সীতা রামের সঙ্গে কথা বলে। সময় কেটে যায়। সীতা ও রাম মিলে গীতার জন্য খুব ভালো ছেলে খুঁজলেন। গীতার বিয়ে হলো কৃষ্ণের সঙ্গে। কৃষ্ণ ছিল সৎ, পরিশ্রমী ও ভালো মনের মানুষ।